নমস্কার। স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক উপন্যাস দ্য সাইন অফ ফোরের চতুর্থ পর্ব আজ। তবে তার আগে চলুন একবার মনে করে নিই কী কী ঘটে গেছে এতদিন। আন্দামান থেকে প্রভূত ধনসম্পত্তির অধিকারী হয়ে লন্ডনে ফিরলেন কারারক্ষীদের অফিসার ইনচার্জ মেজর শোল্টো। কিছুদিন পর তার কাছে এলেন ক্যাপ্টেন মস্টন। জানালেন মেজর শোল্টোর সঙ্গে আসা গুপ্তধনে তাঁরও যথেষ্ট ভাগ রয়েছে। বচসা চরমে উঠল। হৃদরোগে মারা গেলেন ক্যাপ্টেন। মিথ্যে খুনের দায় পড়ার ভয়ে কাউকে কিছু না জানিয়ে মৃতদেহ গায়েব করে দিলেন মেজর। ক্যাপ্টেন মস্টনের একমাত্র মেয়েও জানতে পারলেন না কিচ্ছু। 4 বছর পরে মৃত্যুশয্যায় নিজের দোষ স্বীকার করে গেলেন মেজর। নিজের 2 পুত্রকে অনুরোধ করে গেলেন ক্যাপ্টেন মস্টনের মেয়ে মেরির হাতে তার সম্পত্তির ভাগ তুলে দিতে। তবে গুপ্তধনের হদিশ দেওয়ার আগেই জানালায় একজন লোককে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে মারা গেলেন মেজর। পরদিন সকালে তার বুকের ওপর 4টে নাম লেখা একটা কাগজ পাওয়া গেল। বাবার আদেশ অনুযায়ী 6 বছর ধরে বাবার রেখে যাওয়া গুপ্তধনের একটিমাত্র নিদর্শন একটি মুকুট থেকে মেরিকে একটি একটি করে মুক্ত পাঠিয়েছেন মেজর পুত্র থেডিয়াস, অজ্ঞাত পরিচয়। অবশেষে পাওয়া গেল সমস্ত গুপ্তধন। বেনামি চিঠি দিয়ে মেরিকে তার সঙ্গে দেখা করতে বললেন থেডিয়াস। শঙ্কিত মেরি উপস্থিত হলেন বটে, তবে সঙ্গে নিয়ে এলেন বেকার স্ট্রিট নিবাসী শার্লক হোমস ও ডক্টর ওয়াটসনকে। থেডিয়াসের সঙ্গে সকলে চললেন তার বাবার রেখে যাওয়া পুরনো বাড়িতে। আবিষ্কার হলো গুপ্তধন উধাও। একটা কাঁটার আঘাতে খুন হয়েছেন থেডিয়াসের ভাই বার্থোলোমিউ। এখানে উপস্থিত সেই 4টে নাম লেখা কাগজ। হোমস জানালেন ওই 4টে নামের মধ্যে একটি খুনির নাম, জোনাথন স্মল সেই নাম। মেজর আন্দামানে থাকাকালীন সেখানকার বন্দি ছিল সে। গুপ্তধনের ম্যাপ তারই হাতে তৈরি। তার সঙ্গে থাকে আন্দামানের একজন খর্বকায় আদিম নিবাসী। কুকুর টবির দৌলতে জানা গেল নৌকা করে পালিয়েছে অপরাধীরা। হোমস কাজে লাগালেন তার বেকার স্ট্রিট ইররেগুলার্সকে। তারপর আমার ঘুম যখন ভাঙল তখন বিকেল গড়িয়ে এসছে প্রায়। শরীর অনেকটাই তরতাজা লাগছে এখন। হোমসকে ঠিক যেমন দেখে গেছিলাম তেমনভাবেই বসে রয়েছে ও। তফাৎ বলতে শুধু বেহালাটা নামিয়ে রাখা একপাশে, আর ওর হাতে খোলা একটা মোটা বই। আমায় উঠে বসতে দেখে মুখ তুলে তাকালো। মুখের রং বেশ অন্ধকার। একটু হাসলো হোমস। যাক, ভালোই ঘুমিয়েছ। এত কথাবার্তা হলো, আমি ভাবছিলাম তোমার ঘুমটা না ভেঙে যায়। বলো কি? আমি কিছুই শুনতে পাইনি। বেশ গাঢ় ঘুম হলো। যাক, খবর এলো কিছু? কিচ্ছু না হে, কিচ্ছু না। এমনটা আমি আশঙ্কা করিনি। ভেবেছিলাম কিছু না কিছু একটা ঠিকই জানতে পারবো। উবেগিন্স এইমাত্র খবর দিয়ে গেল লঞ্চের কোনো পাত্তা নেই। ওকে বলা আছে প্রতি ঘন্টায় রিপোর্ট আসবে আমার কাছে। আমায় করতে হবে কিছু? এখন কিন্তু আমি একদম ঠিক আছি। রাত জাগতে হলেও কোনো সমস্যা নেই ভাই। না ভাই, করার আছেটা কি যে করবে? এখন শুধুই অপেক্ষা। আমরা নিজেরা খুঁজতে যেতেই পারতাম, কিন্তু তারপর দেখবো ঠিক তখনই কোনো খবর এসে গেছে। বরং তোমার কোনো কাজ থাকলে এখন সেরে এসো, আমি বাড়িতে আছি। বেশ, তাহলে আমি ক্যাম্বারওয়েল চললাম। একবার মিসেস সিসিল ফরেস্টারের খোঁজটাও নিয়ে আসি। ভদ্রমহিলা যেতে বলেছিলেন একবার কাল। হোমসের চোখে এক ঝলক দুষ্টুমি ফুটে উঠল। তুমি মিসেস ফরেস্টারের খবর নিতে যাবে? হ্যাঁ হ্যাঁ, আর তার সঙ্গে মিস মস্টনেরও। আসলে কালই বলে এসেছিলাম যে আমাদের যতটুকু যা প্রোগ্রেস হবে ওদের জানাবো, সেই জন্যই। তা জানাওগে যাও, তবে আমি তোমার জায়গায় থাকলে কিচ্ছু জানাতাম না। মেয়েদের একদম বিশ্বাস করতে নেই, বিশেষ করে বুদ্ধিমতী মেয়েদের তো নয়ই। জেনে সমৃদ্ধ হলাম। এবার আসি আমি। আশা করি ঘন্টা 2-এর মধ্যেই ফিরব। এসো এসো। গুড লাক মাই ডিয়ার ওয়াটসন। ও দাঁড়াও, তুমি যখন নদী পেরোবেই একবার টবিকে একটু ফেরত দিয়ে এসো না। ওকে তো এখন আর লাগবে বলে মনে হচ্ছে না। হোমসের কথা মতো একটা হাফ গিনি সমেত টবিকে
মিস্টার শেরম্যানের হাতে ফেরত দিয়ে আমি চলে এলাম ক্যাম্বারওয়েলে। মিস মর্স্টানকে এখনও সামান্য ক্লান্ত লাগছে। কালকের অ্যাডভেঞ্চারের ধকল পুরোপুরি দূর হয়নি এখনও। তবে উনি আর মিসেস ফরেস্টার দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবটা জানার জন্য। আমি মোটামুটি যেটুকু অংশে ওরা ঘাবড়ে যেতে পারেন, মানে মিস্টার শোল্টোর মৃতদেহের বর্ণনা, খুনের পদ্ধতি, এসব বাদ দিয়ে পুরোটাই খুলে বললাম। দুজনেই দেখলাম অত্যন্ত আগ্রহ নিয়ে শুনলেন। আমার কথা শেষ হতেই মিসেস ফরেস্টার চোখ বড় বড় করে বললেন, দারুণ রোমাঞ্চকর ব্যাপার তো। 5 লাখ স্টার্লিংয়ের গুপ্তধন থেকে শুরু করে কৃষ্ণাঙ্গ নরখাদক, তারপর ধরুন আবার ওই কাঠের পাওয়ালা গুন্ডাটা। শুনেই তো বুক ধরফর করছে আমার। সে ছোটবেলার ড্রাগন বা রাক্ষস কক্ষসের গল্প শুনতে শুনতে যেমন দাঁত দিয়ে নখ খেতাম, আপনাদের এই অ্যাডভেঞ্চারের গল্প শুনে ঠিক সেই অবস্থা হলো। মিস মর্স্টান আমার দিকে তাকালেন একবার। বারে শুধু রাক্ষস খোকস, দিন দুঃখিনী রাজকন্যা উদ্ধারে তৎপর এই রাজকুমারদের বুঝি আপনার চোখে পড়ল না? তোমার চোখে পড়েছে তো? তাহলেই হবে। ডক্টর ওয়াটসন, এ কী মেয়ে আপনি ভাবতে পারবেন না। আপনারা সফল হলে 2 দিন পরে 7 রাজার ধন এক মানিক ওর পায়ে এসে লুটোবে। ওর কোনো তাপ উত্তাপ আছে দেখেছেন? কথাটা বিন্দুমাত্র মিথ্যে নয়। এই গুপ্তধনের ব্যাপারে সত্যিই মেরির তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। আমার বুকটা হঠাৎ কেমন ধক করে উঠল। তবে কি মেরি ততক্ষণে মিসেস ফরেস্টারের কথাটা উড়িয়েই দিয়েছেন প্রায়। আসলে আমার চিন্তা হচ্ছে মিস্টার থেরিয়াস শোল্টোর জন্য, আর কিছুই না। মানুষটা বড্ড ভালো, অনেক করেছেন আমার জন্য। আজ উনি যখন এরকম একটা পরিস্থিতিতে পড়েছেন, আমাদের তো উচিত ওর পাশে গিয়ে দাঁড়ানো, তাই না? আমি যখন ক্যাম্বারওয়েল থেকে বেরোলাম তখন সন্ধে। বাড়ি ফিরতে রাত হলো বেশ। ঘরে ঢুকে দেখলাম চেয়ারে হোমসের বেহালা আর 2টো বই পড়ে আছে। তার নিজের কোনো চিহ্ন নেই। আমি নিচে এলাম একবার। মিসেস হাডসনকে জিজ্ঞেস করলাম, হোমস কি বেরিয়েছে? না, ওর ঘরেই আছেন। ওর কি হয়েছে বলুন তো ডক্টর? আমার আজকাল বড় ভয় হয় ওকে নিয়ে। ভয়? কেন বলুন তো? আর বলবেন না, সেই যে আপনি বেরোলেন তখন থেকে নিজের ঘরে পায়চারি করে চলেছেন, তো করেই চলেছেন। একবার উপরে গিয়ে শুনলাম নিজের মনেই কী সব বকবক করছেন। যতবারই বেল বাজছে সিঁড়িতে এসে আমায় জিজ্ঞাসা করছেন কে এলো। এখনও তো শুনুন না, দরজা বন্ধ করে হেঁটে চলেছেন। হ্যাঁ, শরীর টরীর খারাপ হলো কিনা কে জানে। আমি একবার জিজ্ঞাসা করতে গেলাম কিছু ওষুধ বিষুধ লাগবে কিনা, তো এমন কটমট করে তাকালেন যে আমি আর কথাটি না বলে ফিরে চলে এলাম। আপনি দুশ্চিন্তা করবেন না মিসেস হাডসন। ওকে এমন করতে আমি আগেও বহুবার দেখেছি। আসলে মাথায় এমন একটা বিষয় ঘুরছে যে একটু রেস্টলেস হয়ে পড়েছে। মিসেস হাডসন আমাদের নিয়ে সত্যিই ভাবেন, তাই ওর সামনে ব্যাপারটা হালকা করে দেখালাম বটে আমি। কিন্তু সারা রাত পাশের ঘর থেকে পায়চারির আওয়াজ শুনতে শুনতে আমি নিজেও স্পষ্ট বুঝতে পারলাম হোমস ঠিক কতটা অস্থির হয়ে পড়েছে। পরদিন ব্রেকফাস্ট টেবিলে ওকে দেখে আমার একই সঙ্গে ক্লান্ত ও অসুস্থ মনে হলো। আমি বললাম, গুড মর্নিং। বন্ধ ঘরে সারা রাত প্যারেড করার কিছু অভিজ্ঞতা শেয়ার করো। আর অভিজ্ঞতা, ঘুমটুম সব মাথায় উঠে গেছে আমার। সব দিকে সব রহস্যের যখন সমাধান হয়ে গেছে, তখন এই সামান্য একটা বাধায় আটকা পড়ে যাওয়া যে কি দুঃসহ। লোকগুলোকে চিনি, লঞ্চটাকে চিনি, অথচ একটা খবর পাচ্ছি না। আমার যেখানে যা সোর্স ছিল সব কাজে লাগিয়ে দিয়েছি ওয়াটসন, এক ফোঁটা আশার আলো কেউ দেখাতে পারছে না। প্রায় গোটা নদীটা ওরা খুঁজে ফেলেছে, লঞ্চটাকে পায়নি। মিসেস স্মিথের কাছেও ওর হাজব্যান্ডের কোনো খবর নেই। অর্থাৎ একটাই রাস্তা বেঁচে থাকে, লোকগুলো ডাঙায় নেমেছে। কিন্তু এই আইডিয়াটাও তো ধোপে টিকছে না।
আচ্ছা, মিসেস স্মিথ মিথ্যে বলছেন না তো? উহুম, না না না, ওদের সত্যি এরকম একটা লঞ্চ আছে, আমি খোঁজ নিয়েছি। স্রোতের বিপরীত দিকটায় খুঁজেছ? রিচমন্ড অবধি ওয়াটসন, রিচমন্ড অবধি। এই সময় এর থেকে বেশি কত দূর যাবে একটা লঞ্চ? আজকের মধ্যে কোনো খবর না এলে কাল আমি নিজে বেরোবো। লঞ্চ চুলোয় যাক, লোকগুলোকে খুঁজতে হবে। তবে আমার মন বলছে, দেখো আজকের মধ্যে ঠিক কোনো একটা খবর আসবে, আসবেই। খবর এলো না, না উইগিন্সের তরফ থেকে, না অন্য কোনো সোর্স থেকে। শুধু কাগজের আরও কিছু পাতা নরউড ট্র্যাজেডির খবরে ভরে গেল। প্রত্যেক লাইনেই প্রায় মিস্টার থেরিয়াস শোল্টোর মুন্ডপাত করা হয়েছে। গোটা দিনটায় একটাও কাজের কাজ হলো না। বিকেলে আমি ক্যাম্বারওয়েল গিয়ে আমাদের দুর্ভাগ্যের খবর দিয়ে এলাম মিস মস্টনদের। ফিরে এসে দেখি হোমসের মনমরা ভাবটা আগের থেকেও অনেকটা বেড়ে গেছে। আমি অনেকগুলো প্রশ্ন করলাম, ও উত্তর দেওয়া তো দূরের কথা, কান পেতে শুনল বলেও মনে হলো না। সারা সন্ধে বসে বসে দেখে গেলাম। কি যেন একটা কেমিক্যাল অ্যানালিসিস করার চেষ্টা করে যাচ্ছে। যদিও অ্যানালিসিসের বহর দেখে কয়েকটা রং বেরঙের লিকুইড ফুটিয়ে উড়িয়ে দেওয়ার থেকে বেশি কিছু মনে হলো না আমার। শেষে এমন একটা বিজাতীয় গন্ধে গোটা ঘরটা ভরে গেল যে আমাকেই খানিকক্ষণের জন্য বাড়ি ছেড়ে পালাতে হলো। প্রায় শেষ রাত অবধি আমার মনে আছে আমি ঘরের বাইরে থেকে টেস্ট টিউবের শব্দ পেয়েছি। ভোরের দিকে সামান্য চোখ লেগে এসছিল। হঠাৎই ঘুমটা ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম আমি। আমার বিছানার ঠিক পাশে দাঁড়িয়ে শার্লক হোমস, পরনে নাবিকদের পোশাক, একটা পি জ্যাকেট আর গলায় একটা লাল স্কার্ফ। ও বলল, আজ আমি নিজে নদীতে খুঁজে দেখব ওয়াটসন। একটা সম্ভাবনা মাথায় এসেছে, সেটা ট্রাই করে দেখা খুব দরকার। আমিও যাই ভাই তোমার সঙ্গে। না 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 না, আজ তুমি বাড়িতে থাকবে আমার প্রতিনিধি হয়ে। আমায় তো যেতেই হবে। এদিকে কয়েকটা মেসেজ আসতে পারে। যদিও কাল রাতে উইগিন্সকে দেখে মনে হলো ও হাল ছেড়ে দিয়েছে। যাই হোক, আজকে আমার জন্য নোটস, টেলিগ্রাম যাই আসবে সব খুলবে। তারপর কোনো খবর এলে নিজের বিচার বুদ্ধি মতো কাজ করবে। পারবে তো? তা পারবো, কিন্তু তুমি কিন্তু আমায় তাড় করতে পারবে না, কারণ আমি কখন কোথায় থাকবো তার কোনো ঠিক নেই। যদিও ভাগ্য ভালো থাকলে হয়তো আমায় বেশি দূর যেতে হবে না। স্টিল আমি ফেরার আগেই তোমার কাছে কোনো ভালো খবর আসতে পারে। ব্রেকফাস্ট পর্যন্ত কারোর দিক থেকেই কোনো খবর এলো না। আমি খাওয়া সেরে স্ট্যান্ডার্ড খুলে দেখলাম, এ কি, এ যে রহস্য নতুন মোড়ে ঘুরে গেছে। কাগজে লিখেছে, আপার নরউড ট্র্যাজেডি প্রতিনিয়ত আরও বেশি রহস্যময় হয়ে উঠছে। সদ্য পাওয়া কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে জানা যাচ্ছে মিস্টার থেরিয়াস শোল্টোর পক্ষে তার ভাইয়ের খুনের সঙ্গে জড়িত থাকার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তাঁকে ও পরিচারিকা মিসেস বার্নস্টোনকে গতকাল সন্ধে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট সূত্রের খবর, এই মামলায় সম্পূর্ণ নতুন একটি তথ্য আবিষ্কৃত হয়েছে এবং এই বিষয়ে কর্মতৎপর ও কুশলী অফিসার মিস্টার অ্যাথলেনি জোনসের ভূমিকা অনস্বীকার্য। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তিনি প্রকৃত হত্যাকারীকে হাতকড়া পরাবেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম একটা। আমাদের পরম বন্ধু মিস্টার শোল্টো অবশেষে মুক্তি পেয়েছেন। এ বড় ভালো খবর। কিন্তু এখন কথা হচ্ছে, পুলিশ যখন ভুলের পর ভুল করেই চলেছিল, তখন কি এমন ক্লু তারা পেয়ে গেল যে এইভাবে তাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হলো? কাগজটা ছুঁড়ে টেবিলে রাখতে যাব, হঠাৎই চোখ পড়ে গেল অ্যাডভার্টাইজমেন্ট সেকশনের হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলামের একটা বিজ্ঞাপনে। নিরুদ্দেশ, বিগত মঙ্গলবার রাত থেকে নৌকা চালক মর্ডেকাই স্মিথ ও তার পুত্র জিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের সঙ্গে ছিল অরোরা বলে একটি কালো রঙের লাল ডোরাযুক্ত লঞ্চ। লঞ্চটির চিমনির রঙও কালো, সাদা রঙের ব্যান্ড আছে। উপরোক্ত বিষয় সংক্রান্ত যে কোনো সংবাদ মিসেস স্মিথ বা 221B বেকার স্ট্রিটে পৌঁছে দেওয়ার জন্য
5 পাউন্ড পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এ নির্ঘাত হোমসের কাজ, না হলে বেকার স্ট্রিটের ঠিকানাটা থাকতো না। ভালো বুদ্ধি কাটিয়েছে বলতে হবে। একজন স্বামীর জন্য দুশ্চিন্তাগ্রস্ত স্ত্রী কাগজে বিজ্ঞাপন দিতেই পারেন। সারাটা দিন আমার হাঁ করে বসে থেকে থেকে কেটে গেল। একবার করে দরজায় নক বা রাস্তায় দ্রুত পায়ের শব্দ শুনি, মনে হয় হোমস ফিরল, না হয় কোনো খবর এলো। বই নিয়ে পড়তে বসলাম, কিন্তু মনের মধ্যে জোনাথন স্মল আর ওর সঙ্গী জায়গা ছাড়ল না কিছুতেই। সঙ্গে আরও একটা ব্যাপার মনে হচ্ছিল, আচ্ছা হোমস কোনো ভুল করছে না তো? যেভাবে কেসটা নিয়ে চিন্তা করছিল, ওর নিজের বুদ্ধিমত্তায় যদি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ওকে ভুল পথে নিয়ে যায়। হ্যাঁ, আমি এতদিনে ওকে একবারের জন্য ভুল করতে দেখিনি, কিন্তু তাও যদি এবারেই তেমন কিছু হয়, হয়তো যতটা গভীরভাবে ভাবছে সলিউশনটা তার থেকে অনেক বেশি সরল বলেই ওর চোখে পড়ছে না। তারপরেই মনে পড়ল, ও যে ক্লুগুলো নিয়ে কাজ করছে তার প্রত্যেকটাই আমি নিজের চোখে দেখেছি। তাদের সম্বন্ধে ওর ডিডাকশন শুনেছি। প্রথম থেকে এখন অবধি যা যা ঘটেছে আমি আরেকবার ঝালিয়ে গেলাম। প্রতিটা বিষয়েই হোমসের থিওরি এতটাই প্রাঞ্জল ছিল, সেখানে খুঁত পাওয়ার কোনো জায়গা নেই। তাহলে কি? দুপুর 3টের সময় প্রচণ্ড জোরে বাড়ির বেলটা বেজে উঠল। নিচ থেকে একটা গম্ভীর গলা পেলাম। তারপর রীতিমতো অবাক হয়ে দেখলাম মিস্টার অ্যাথেলনি জোন্স ঘরে এসে ঢুকলেন। মানুষটা যেন আমূল বদলে গেছেন এই সামান্য সময়ে। সেদিন আপার নরউডের ওর যে আত্মবিশ্বাস, যে ঔদ্ধত্য চোখে পড়ছিল, তার ছিটে ফোটাও আজ নেই। বরং ভদ্রলোককে রীতিমতো নতনম্র মনে হচ্ছে। আমার সঙ্গে শেক হ্যান্ড করে বললেন, গুড আফটারনুন স্যার। মিস্টার হোমস তো বাড়ি নেই না? না, তা তো নেই। আপনাকে অপেক্ষা করতে হবে একটু। কখন ফিরবে সেটাও বলে যায়নি। আপনি বসুন না, নিন একটা সিগার নিন। থ্যাংক ইউ। একটা সিগার তুলে নিয়ে রুমালে ঘাম মুছলেন ভদ্রলোক। আমি জিজ্ঞেস করলাম, একটু হুইস্কি আর সোডা চলবে তো? হ্যাঁ, হাফ গ্লাস হলে খুব ভালোই হয়। এবছর বড্ড গরম পড়েছে, তার উপর আমার মাথার মধ্যেও সব যেরকম তালগোল পাকিয়ে রয়েছে, কোনো দিকে শান্তি নেই আর। ওই আমার নরউড কেসের থিওরিটা আপনি জানেনই তো? হ্যাঁ, আপনি বলেছিলেন তো, কিন্তু হলোটা কি? আর কি হবে, পুরো ব্যাপারটা আমায় আবার সেই শুরু থেকে ভাবতে হচ্ছে, এই আর কি। আমি জাল বেছিলাম মিস্টার থেডিয়া শোল্টোর চারপাশে, আর উনি ফুটো গলে বেরিয়ে গেলেন। পোক্ত অ্যালিবাই রয়েছে লোকটার। উনি যতক্ষণ ওর ভাইয়ের কাছে ছিলেন, কেউ না কেউ ওকে দেখেছে, অর্থাৎ অবশ্যই উনি ট্র্যাপডোর খুলে ছাদে ওঠেননি। মানে এমন ঝঞ্ঝাটে পড়েছি যে আমার প্রফেশনাল কেরিয়ারও টানাটানি পড়ে যাচ্ছে। ওই জন্যই আর কি একটু সাহায্য দরকার, মানে বুঝতেই পারছেন। আরে ঠিক আছে, আপনি অত কিন্তু কিন্তু করবেন না। আমাদের সকলেরই কখনো না কখনো সাহায্য তো দরকার হয়ই। বলছেন? আপনার বন্ধু মিস্টার শার্লক হোমস কিন্তু চমৎকার লোক, জানেন? লোকটাকে হারানো যায় না। আজ অবধি যে কটা কেস হাত দিয়েছেন, কখনো খালি হাতে ফিরতে দেখলাম না। হ্যাঁ, ওর কাজের ধরন আমাদের থেকে অনেক আলাদা, দুমদাম সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কিন্তু আমি সবার সামনে স্বীকার করতে পারি আজ উনি পুলিশে থাকলে অসম্ভব উন্নতি করতেন। ও, আপনাকে তো বলিনি আমি হঠাৎ এখানে ছুটে এলাম কেন। আসলে আজ সকালে এই টেলিগ্রামটা পেলাম মিস্টার হোমসের। বলছেন কি খবর পেয়েছেন এই কেসটা সম্বন্ধে, পড়ে দেখুন। জোন্স পকেট থেকে টেলিগ্রামটা বের করে আমার দিকে এগিয়ে দিল। পপুলার থেকে দুপুর 12টায় পাঠানো হয়েছে। লেখা, এক্ষুনি একবার বেকার স্ট্রিটে যান। আমি যতক্ষণ না ফিরি ওখানেই থাকবেন। বার্থোলোমিউ শোল্টোর খুনের তদন্ত শেষের মুখে। ক্লাইম্যাক্সটা নিজের চোখে দেখতে চাইলে আজ রাতে আমাদের সঙ্গে থাকবেন। বাহ, এ তো ভালো খবর। ও নিজেও একটু কনফিউজডই ছিল। এখন যখন এ কথা বলছে, নিশ্চয়ই কোনো আশার আলো দেখতে পেয়েছে বলেই বলছে।
সিঁড়ি বেয়ে একটা ভারী পায়ের আওয়াজ উঠে আসছে, সঙ্গে একটা প্রচণ্ড জোর করে শ্বাস নেওয়ার শব্দ। কেউ যেন দম আটকে প্রায় মারাই যাবে। পায়ের শব্দটা দু একবার থেমে গেল। মানুষটার বোধহয় সিঁড়ি বাইতে কষ্ট হচ্ছে। তাও বুঝতে পারলাম ধীরে সুস্থে এসে দাঁড়িয়েছেন দরজার সামনে। ওই খুললেন দরজা। ভদ্রলোকের চেহারাটা দেখে বুঝলাম ওর পক্ষে এতখানি সিঁড়ি ভেঙে কাহিল হয়ে পড়া খুবই স্বাভাবিক। ভদ্রলোক বৃদ্ধ, পরনে গলা অব্দি বোতামাটা জ্যাকেট, হাতে একটা মোটা ওক কাঠের লাঠি। এখনও রীতিমতো হাঁপিয়ে চলেছেন। মাথায় আষ্টে পৃষ্ঠে জড়ানো স্কার্ফটার আড়াল থেকে একজোড়া জলজলে চোখ, ঝোপের মতো সাদা ভুরু আর সাদা মোটা গোঁফ বাদ দিয়ে মুখের তেমন কিছুই চোখে পড়ছিল না। চেহারা দেখে যেটুকু বোঝা যায়, মনে হলো এককালে জাহাজে চাকরিতে ছিলেন বেশ উঁচু পদে, তবে বর্তমানে রীতিমতো অর্থকষ্টে ভুগছেন। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? বৃদ্ধ একবার ঘরের এদিক ওদিক দেখে প্রশ্নটা করলেন। মিস্টার শার্লক হোমস বাড়িতে নেই? না, উনি এখন নেই। আপনার যা বলার আপনি আমায় বলতে পারেন। হোমস বলেই গেছিল খবর নিয়ে কেউ আসতে পারেন। কিন্তু আমায় যে উনি বলেছিলেন যা খবর আছে শুধু ওকেই খবর দিতে, আর কাউকে নয়। দেখুন, আপনি আমায় বিশ্বাস করে বলতেই পারেন। মর্ডেকাই স্মিথের বোটের ব্যাপারে কোনো খবর কি? ঠিক তাই। আমি খুব ভালোভাবে জানি সেই বোট কোথায়। মিস্টার হোমস যাদের খুঁজছিলেন তাদের হদিশও আমি জানি, এমনকি গুপ্তধন কোথায় আছে তাও জানি। আমি সব জানি। সে তো খুব ভালো কথা। আপনি আমায় বলুন, আমি হোমসকে জানিয়ে দেব। বৃদ্ধ তখনও গোঁধরে বসে। কিন্তু আমি তো ওর সামনে ছাড়া মুখ খুলবো না, কিছুতেই মুখ খুলবো না। বেশ, আপনি তাহলে ওর জন্য অপেক্ষা করুন একটু। না হে ছোকরা, সারাদিন তোমাদের বাড়িতে বসে বসে নষ্ট করার মতো সময় আমার নেই। মিস্টার হোমস যদি এখানে না থাকেন, এবার খবর দরকার হলে ওকে নিজেকে আমায় খুঁজে বার করতে হবে। হ্যাঁ, তোমাদের দুজনকে একটা কথাও বলবো না আমি। আমি চললাম। বৃদ্ধ দরজার দিকে পা বাড়াতেই জোন্স এক লাফে ঠিক ওর সামনে এসে দাঁড়ালেন। কিন্তু আমরা তো আপনাকে এভাবে যেতে দিতে পারি না ডিয়ার ওল্ড ফ্রেন্ড। খবর যখন এনেছেন সে খবর আপনি দেবেন। মিস্টার হোমস বাড়ি ফিরবেন, তারপরই আপনি এখান থেকে বেরোবেন। এ বিষয়ে ভেরি সরি। আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো দাম আমি দিতে পারবো না। বৃদ্ধ তাও দৌড়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে জোন্স দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়েছেন। বৃদ্ধ পরিষ্কার বুঝতে পেরেছেন এই দশাশয়ী পুলিশ অফিসারটির সঙ্গে পেরে ওঠা তাঁর কম্য নয়। তিনি মেঝেতে লাঠি ঠুঁকে খ্যানখ্যানে গলায় চেঁচিয়ে উঠলেন, একই ধরনের অভদ্রতা রে বাবা! একজন ভদ্রলোকের উপকার করতে এলাম, তিনি এরকম দুজন লোককে বসিয়ে রেখে হাওয়া হয়ে গেছেন। হ্যাঁ, একটা অপরিচিত বুড়ো মানুষকে এইভাবে হ্যারাস করতে তোমাদের বাধে না? হ্যাঁ, দেখুন, আপনি কিন্তু শুধু শুধু মাথা গরম করছেন। আপনার যা সময় নষ্ট হচ্ছে, কথা দিচ্ছি তার জন্য আমরা কম্পেনসেট করে দেব। আপনি প্লিজ আপাতত ওই সোফাটায় গিয়ে বসুন। বেশিক্ষণ আশা করি অপেক্ষা করতে হবে না। বৃদ্ধ বীতশ্রদ্ধ হয়ে সোফায় বসে দুহাতে মুখ গুজে কি যেন বিড়বিড় করতে লাগলেন। আমি আর জোন্স তার দিকে বিশেষ খেয়াল না রেখেই আবার আমাদের সিগার আর আলোচনায় মন দিলাম। সম্ভবত মিনিট 5 পর আমাদের ঠিক কানের কাছে ভেসে এলো, ঘরে তৃতীয় ব্যক্তি থাকলে তাকেও একটা সিগার অফার করতে হয় মাই ডিয়ার ওয়াটসন। আমরা দুজনেই আঁতকে উঠে পাশের দিকে ফিরে তাকালাম। আমার পাশে তখন শার্লক হোমস বসে আছেন। মুখ দেখেই বোঝা যাচ্ছে আমাদের অবস্থা দেখে তিনি আহ্লাদে পুরো আটখানা হয়ে গেছেন। আমি কোনো রকমে বলে উঠলাম, হোমস, তুমি ওই বৃদ্ধ গেলেন কোথায়? নিজের পাশে রাখা স্তূপাকৃতি জিনিসপত্রগুলোর দিকে ইঙ্গিত করলো হোমস। এই যে এখানে, এই হলো উইগ, এই গোঁফ, আইব্রাও,
আর এই বাকি সব। আমি বুঝেছিলাম ছদ্মবেশটা নেহাত মন্দ হয়নি, তবে তোমরাও যে ধোঁকা খেয়ে যাবে এ তো ভাবতে পারিনি ভাই। জোন্স এতক্ষণে নিজের বিহবলতা সামলে নিয়ে হেসে ফেলেছেন। আচ্ছা বদলোক মশাই, আপনি পুলিশ ছাড়ুন, আপনি তো যে কোনো অভিনেতার ভাত মেরে দেবেন। এই বুড়োদের মতো কাশি আর কাঁপা কাঁপা পা নিয়ে একবার স্টেজে উঠে দাঁড়ালেই আপনার সপ্তাহে 10 পাউন্ড বাঁধা। যদিও আপনার চোখ দেখে আমার একটু সন্দেহ হয়েছিল, আপনাকে কিন্তু ঘরের বাইরে বেরোতে দিইনি আমি, কি বলুন? আরে এই বেশেই তো সারাদিন ঘুরে বেড়াচ্ছি। দেখুন, আজকাল অনেক ক্রিমিনালই আমার মুখ চেনে। বিশেষ করে আমার এই বন্ধুটি আমায় নিয়ে কলম ধরার পর সে সংখ্যাটা আরও বেড়েছে। সুতরাং যুদ্ধে নামার জন্য বর্মের তো প্রয়োজন হবেই। তা সে যাই হোক, আপনি আমার টেলিগ্রাম পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েই তো এসে পড়লাম। আপনার দিক থেকে এই কেসটা কত দূর এগোলো? যেহেতু মেরেছিল সেই তিমিরেই দাঁড়িয়ে আছে। দুজন কয়েদিকে ছেড়ে দিতে হলো, আর দুজনের ব্যাপারে আমার কাছে কোনো এভিডেন্সই নেই। বেশ করেছেন, ছেড়ে দিয়েছেন। ওদের বদলে আমি আপনাকে আরও 2জন কয়েদি এনে দেব। তবে আমি যেমন যেমন বলবো আপনাকে কিন্তু তেমন তেমন চলতে হবে। কাজের শেষে সব ক্রেডিট না হয় আপনি নিয়ে যাবেন, তবে যতক্ষণ কাজ চলবে আমার একটি কথারও যেন অন্যথা না হয়। রাজি? কেস যদি সলভ হয় আমি পুরোপুরি রাজি। বেশ, তাহলে সবার আগে আমায় একটা খুব দ্রুতগামী পুলিশ বোট জোগাড় করে দিন। সন্ধে 7টার মধ্যে সেই বোট যেন ওয়েস্টমিনস্টার স্টেয়ারে হাজির থাকে। ওটা কোনো ব্যাপারই নয়। ওয়েস্টমিনস্টার স্টেয়ারের কাছাকাছি একটা পুলিশ বোট থাকে সব সময়, আমি কনফার্ম করে নিচ্ছি। আচ্ছা, সাথে আর 2জন শক্তপোক্ত লোক লাগবে যারা প্রয়োজনে আমাদের হয়ে লড়ে যেতে পারবেন। ব্যবস্থা হয়ে যাবে। তারপর আমরা যখন ট্রেজার পেয়ে যাব সবার আগে সেগুলো একবার মিস মস্টনের কাছে নিয়ে যাবেন আমার এই বন্ধুটি। মিস মস্টন মানে ওই ট্রেজারের অর্ধেক ভাগ যে মহিলার পাওয়ার কথা, সবার আগে ওই বাক্স তিনিই খুলবেন। ওয়াটসন, আপত্তি নেই তো? না, কোনো আপত্তি নেই। জোন্স দুপাশে একবার মাথা নাড়িয়ে বললেন, আপনার এই আবদারটা একটু বেশি বেয়ারা হয়ে গেল মিস্টার হোমস। আচ্ছা ঠিক আছে, পুরো কেসটাই যখন আপনি এভাবেই ট্যাকেল করতে চাইছেন, এ আর এমন কি। তবে হ্যাঁ, ট্রেজার কিন্তু আবার অথরিটির হাতেই ফিরিয়ে দিতে হবে যতদিন না অফিসিয়াল ইনভেস্টিগেশন শেষ হচ্ছে। অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। এবার শেষ পয়েন্ট। জনাথন স্মল গ্রেফতার হলে আমি তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। কয়েকটা ডিটেলস তার থেকে নেওয়া প্রয়োজন। আপনি তো জানেন আমি আমার কেসে বিন্দুমাত্র ধোঁয়াশাও রাখতে চাই না। আমাদের এই বাড়িতে বা আপনাদের ঠিক করা যে কোনো জায়গায় আমি যদি আনঅফিসিয়ালি জনাথন স্মলের একটা ইন্টারভিউ করি, হ্যাঁ অবভিয়াসলি আপনার গার্ডরা সেখানে থাকবেন, আশা করছি আপনি আপত্তি করবেন না। আরে মশাই, তখন থেকে আপনি জোনাথন স্মল করেই যাচ্ছেন। আমি কোনো জোনাথন স্মলকে চিনিও না। আপনি যদি তাকে ধরতে পারেন স্বচ্ছন্দে করবেন ইন্টারভিউ, কোনো অসুবিধা নেই। তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার, তাই তো? সম্পূর্ণভাবে। আমায় আর কোনো প্রয়োজন নেই তো আপাতত। 100 বার আছে। আজকে ডিনারটা আমাদের সঙ্গে সেরে নেওয়ার জন্য আপনাকে একান্তই প্রয়োজন। আধ ঘন্টার মধ্যে খাবার তৈরি হয়ে যাবে। অয়েস্টার, গুজ আর সঙ্গে সামান্য হোয়াইট ওয়াইনের ব্যবস্থা করেছি। ওয়াটসন, আমি ঘরের কাজও কত ভালোভাবে সামলাতে পারি আজকে সেটা ভালো করে লক্ষ্য করে দেখে নেবে। দেখে নেবে। খাওয়ার সময়টুকু সত্যিই বড় ভালো কাটলো। হোমসের যদি ইচ্ছে করে ও অনর্গল কথা বলে যেতে পারে। আর সেদিন তো নার্ভাসনেস কাটানোর জন্য কিনা কে জানে, ওর সেই মূর্তিটাই দেখলাম। ছেলেটার যে এত বিষয়ে এত ডিটেলে জ্ঞান আছে সেটা আমি এতদিন জানতামই না। নাটক, মৃৎশিল্প, বেহালা, বৌদ্ধ ধর্ম থেকে ভবিষ্যতে কেমন ধরনের যুদ্ধজাহাজ ব্যবহার হতে পারে সব মিলিয়ে ডিনার টেবিল গম গম করতে লাগলো। জোন্সও দেখলাম যথেষ্ট মিশুকে মানুষ। হোমসের সঙ্গে সমস্ত আলোচনায় পাল্লা দিয়ে যোগ দিলেন, মন খুলে খাবারের প্রশংসা করলেন। আমি খেয়াল করে দেখলাম হোমসের মুখ ঝলমল করছে।
বিগত কয়দিনের দুশ্চিন্তার বিন্দু মাত্র ছাপ নেই সেখানে। যাক, আর তবে দেরি নেই। এই কেসের জবনিকা পতনের খুব কাছেই পৌঁছে গেছি আমরা। খাওয়া দাওয়া শেষ হলে টেবিল পরিষ্কার করে 3টে গ্লাসে পোর্ট ঢালল হোমস। তারপর ঘড়ি দেখল একবার। টু দ্য সাকসেস অফ আওয়ার লিটল এক্সপেডিশন, এটা শেষ করেই বেরোবো। ওয়াটসন, তোমার রিভলভার আছে তো? পিস্তল বলতে আমার পুরনো সার্ভিস রিভলভারটা আছে। সেটাকে সঙ্গে নিয়ে নিও, বলা যায় না, দরকার পড়তে পারে। ওই তো গাড়ি এসে গেছে। 6:30 আসতে বলেছিলাম, একদম ঠিক সময় এসেছে। আমরা যখন ওয়েস্টমিনিস্টারের জেটিতে পা রাখলাম তখন ঘড়িতে 7টা বেজে কয়েক মিনিট হয়েছে। পুলিশের লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছিল। হোমস একবার খুঁটিয়ে পরীক্ষা করলো লঞ্চটাকে। তারপর জোন্সকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এটাকে দেখে কি বোঝা যেতে পারে যেটা পুলিশের লঞ্চ? হ্যাঁ, তা যেতে পারে, ওই সবুজ ল্যাম্পটা দেখে। তাহলে প্লিজ ওটা খুলে নিন। তৎক্ষণাৎ হুকুম তামিল করা হলো। আমরা সবাই বোটে উঠে পড়লাম। বোটে দড়ি খুলে দেওয়া হলো। আমরা 3জন গিয়ে বোটের পিছনের দিকে বসলাম। আমরা ছাড়াও বোটের হালে একজন ভদ্রলোক রয়েছেন, ইঞ্জিনে আরেকজন। তাছাড়াও সামনের দিকে 2জন পুলিশ অফিসার রয়েছেন। জোন্স জিজ্ঞেস করলো, কোন দিকে যেতে বলবো? টাওয়ারের দিকে। বোট থামবে জেকবসন্স ইয়ার্ডে। বোট ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম বেশ ভালো রকম জোরে ছোটে আমাদের জলযানটি। কয়েকটি মালবাহী জাহাজকে এমনভাবে পেরিয়ে গেল যেন ওগুলো চলছেই না। তারপর বিদ্যুৎ গতিতে পার হয়ে গেল একটা রিভার স্টিমারকে। হোমসের মুখে এবার হাসি পড়ল। যাক, এর সঙ্গে পাল্লা দিতে অন্য কোনো লঞ্চ পারবে না। কোনো লঞ্চ পারবে না এটা বাড়াবাড়ি, তবে স্পিড সত্যিই ভালো। কিন্তু অরোরা স্পিডও বেশ ভালো হওয়ার কথা। ওটাকে ধরতেই হবে ওয়াটসন। আচ্ছা, আগে তোমায় আজ সারাদিন কি হলো পুরোটা বলি শোনো। তোমায় বলছিলাম না, এত সিম্পল একটা বিষয় তাও কেন মেলাতে পারছি না। খুব অস্থির লাগছিল জানো। সে তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম। ওই জন্যেই কাল চেষ্টা করছিলাম মনটাকে অন্যদিকে ঘোরাতে। বিশ্রাম নেওয়ার সব থেকে ভালো উপায় হলো একদম অন্যরকম কোনো একটা কাজ সেরে ফেলা। আমিও কেমিক্যাল অ্যানালিসিস নিয়ে বসলাম ওই জন্য। যা ভেবেছিলাম ঠিক তাই। যে হাইড্রোকার্বনটা নিয়ে কাজ করছিলাম ওটা পরিকল্পনা মতো ডিজলভ হয়ে যেতেই মন আবার নিজের থেকেই কেসের দিকে ফিরে এলো। পুরো বিষয়টা আবার ঠান্ডা মাথায় ভাবতে শুরু করলাম। আমার বেকার স্ট্রিট ইররেগুলার্স পুরো নদী খুঁজে ফেলেছে, কিচ্ছু পায়নি। কোনো জাহাজ ঘাটা বা জেটিতেও অরোরা নেই। তাহলে একটাই সম্ভাবনা বাকি থাকে, ওরা লঞ্চটা ডুবিয়ে দিয়েছে। কিন্তু সেটাও আমার বিশেষ মনে ধরল না। অবশেষে যা বুঝলাম ওয়াটসন, এই স্মল লোকটা যে এতখানি ধূর্ত হতে পারে আমি আন্দাজও করতে পারিনি। মানে আমার মনে হতো এই ধরনের সূক্ষ্ম বুদ্ধির জন্য বোধহয় পেটে বিদ্যে থাকা প্রয়োজন। আচ্ছা, এখন সে কথা থাক। তো যা বলছিলাম, সবার আগে আমি ভেবে দেখলাম স্মল বহুদিন ধরে ইংল্যান্ডে আছে। সে যে পন্ডিচেরি লজের উপর বাজ পাখির দৃষ্টি রেখে বসেছিল তার প্রমাণ আমরা আগেও পেয়েছি। কিন্তু এই কুকর্মটা করে ফেলার পর আবার তাকে পালাতে হবে। তবে তার পক্ষে এখনই পালানো সম্ভব নয়। কিছুটা সময় তার লাগবেই সবকিছু গুছিয়ে নিতে। এক সেকেন্ড, সময় লাগবে কেন? স্মলের তো এই গুপ্তধন হাতানোর অ্যাডভেঞ্চারে বেরোনোর আগেই পালানোর সমস্ত তোড়জোড় করে রাখার কথা। না ওয়াটসন, না। এটা ওর এতদিনের পুরনো ঘাঁটি, যথেষ্ট সেফ একটা জায়গা। যতদিন না ও অন্য কোথাও এইরকম নিরাপদ একটা ব্যবস্থা করে ফেলতে পারছে, এই জায়গা ছেড়ে ও নড়বে না। কিন্তু এখানেই আমার মনে আরেকটা থিওরি এলো। স্মল বুদ্ধিমান লোক, সে জানে তার সঙ্গীটির চেহারা যথেষ্ট চোখে পড়ার মতো। তাছাড়া নরউড ট্র্যাজেডির সঙ্গে তার একটা যোগ আছে। এটা যদি কোনোভাবে একবার জানাজানি হয়ে যায়, লোকে আরও বিশেষ করে রাস্তাঘাটে নজর রাখবে ওই রকম চেহারার মানুষের জন্য।
অর্থাৎ যা ঘটানোর তাকে রাতের অন্ধকারে ঘটাতে হবে। তারপর দিনের আলো ফোটার আগেই সঙ্গীকে নিয়ে ঘাঁটিতে ফিরতে হবে। মিসেস স্মিথের কথা অনুযায়ী সব কাজ সেরে ওরা রাত 3টের সময় লঞ্চে উঠল। তার ঘণ্টাখানেকের মধ্যেই তো ভোর হয়ে যাওয়ার কথা। মানুষজন রাস্তায় বেরিয়ে পড়বে। এখানেই আমার মনে হলো স্মল খুব বেশি দূর যেতে পারেনি। স্মিথকে ভালো রকম টাকা পয়সা ধরিয়ে ওরা স্মিথ সমেত লঞ্চটা রিজার্ভ করেছে। তারপর ছিনতাই করা মালপত্র নিয়ে ওদের নিজেদের ঘাঁটিতেই গিয়ে উঠেছে। তারপর বেশ কয়েকদিন ধরে খবরের কাগজগুলোয় ওরা নজর রেখেছে। কেউ ওদের সন্দেহ করছে কিনা তার খেয়াল রেখেছে এবং ধীরে সুস্থে ব্যবস্থা করেছে গ্রেভসেন্ড বা ডাউন্স থেকে জাহাজ ধরে আমেরিকা বা কলোনির দিকে চলে যাওয়ার। বুঝতে পারছো? সব পারছি, কিন্তু লঞ্চটার কি হলো? লঞ্চ তো বাড়ি নিয়ে গিয়ে রেখে দেওয়ার জিনিস নয়। একেবারেই নয়। ওইখানেই আমি সমস্যায় পড়েছিলাম। অত বড় একটা জিনিস এভাবে কি করে অদৃশ্য হয়ে যেতে পারে? তারপর আমি নিজেকে স্মলের জায়গায় বসালাম, ভাবার চেষ্টা করলাম আমি স্মল হলে, ওর বুদ্ধি বিবেচনা দিয়ে ভাবলে আমি ঠিক কি করতাম। লঞ্চটা কোনো জেটিতে রেখে দিলে বা ফেরত পাঠিয়ে দিলে পুলিশ সেই সূত্র ধরে ওর কাজ পর্যন্ত পৌঁছে যেতে পারে। এটা ও খুব ভালোভাবে বোঝে। অর্থাৎ ওকে লঞ্চটাকে লুকিয়ে ফেলতে হবে, কিন্তু এমনভাবে যাতে ও নিজের প্রয়োজন মতো যখন ইচ্ছে আবার সেটাকে ব্যবহার করতে পারে। কি করবে বা স্মল? শার্লক হোমস ওখানে থাকলে কি করত? বুঝতে পারছো ওয়াটসন? শার্লক হোমস থাকলে লঞ্চটাকে কিছু একটা ছোটোখাটো রিপেয়ারিংয়ের নাম করে কোনো বোট বিল্ডারের কাছে পাঠিয়ে দিত। আর জনাথন স্মলও ঠিক তাই করল। লঞ্চটাকে নিয়ে চলে যাওয়া হলো সেই বোট বিল্ডারের ইয়ার্ডে। অতএব সেই লঞ্চ থেকেও অদৃশ্য হয়ে গেল। আবার কি সহজ দেখো, ঘণ্টাখানেক আগে একবার ইয়ার্ডে খবর দিলেই সেই লঞ্চ আবার তোমার হাতে। এইভাবে ভাবলে সত্যিই খুব সহজ। আরে এই অত্যন্ত সহজ জিনিসগুলোই তো সাধারণত চোখের আড়ালে চলে যায় ওয়াটসন। যাই হোক, এই সম্ভাবনাটা মাথায় আসতেই আমি কাজে নেমে পড়লাম। নদীর আশেপাশে যে কটা রিপেয়ারিং ইয়ার্ড আছে প্রত্যেকটায় এনকোয়ারি করব, একটাও ছাড়ব না। 15টা ইয়ার্ড থেকে খালি হাতে ফিরে খবর পেলাম অবশেষে 16 নম্বরে গিয়ে। ওই যে জেকবসন্স ইয়ার্ডে বোট দাঁড় করাতে বললাম, ওখানে গিয়ে শুনলাম একজন কাঠের পাওয়ালা মানুষ নাকি 2 দিন আগে অরোরাকে জমা রেখে এসেছেন। লঞ্চের হালে নাকি কী সব সমস্যা হচ্ছে। ওখানকার ফোরম্যানও দেখলাম বেশ আশ্চর্যই হয়েছেন। বললেন উনি বারবার পরীক্ষা করেও হালে কোনো গোলমাল পাননি। আমায় লঞ্চটা দেখিয়েও দিলেন, ঠিক সেই লাল ডোরাকাটা কালো লঞ্চ। আমি মনে মনে আনন্দে লাফাচ্ছি, আর তখনই আমায় লাফানোর আরেকটু কারণ দিয়ে ঠিক আমার পাশে এসে দাঁড়ালো কে বলো তো? মিস্টার মর্ডেকাই স্মিথ, যে লোকটাকে এতদিন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি আমরা। এই দিনের বেলাতেও মদে চুর হয়ে রয়েছে। এমনিতে আমি ওকে চিনতেও পারতাম না, কিন্তু এত জোরে চেঁচিয়ে নিজের আর নিজের লঞ্চের নাম বলল, এখন ও নাম সারা জীবনেও ভুলতে পারলে হয়। তারও স্বরেই ঘোষণা করে দিল ও ঠিক রাত 8টায় লঞ্চ ফেরত চাই। ওর সঙ্গে 2 জন ভদ্রলোক আছেন। 8টার 1 মিনিটও দেরি তারা বরদাস্ত করবেন না। লোকটাকে ভালো রকম টাকা পয়সা ধরিয়েছে জনাথন স্মল। ওইটুকু সময়ের মধ্যে শিলিংয়ের বন্যা বইয়ে দিল। আমি কিছু দূর পর্যন্ত ওকে ফলো করলাম, তবে কিছুক্ষণ পরেই লোকটা রাস্তার পাশের একটা বারে ঢুকে গেল। আমি ফিরে আসছিলাম ইয়ার্ডের দিকে। রাস্তায় আমার ইনফর্মার একটি ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। ওকে লঞ্চের দিকে নজর রাখতে বলে আমি ফিরে এলাম। লঞ্চ ছাড়লেই সে নদীর পাড় থেকে রুমাল নেড়ে আমাদের ইশারা করবে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। মোটামুটি কাজ যেমন এগোচ্ছে, এরপরেও যদি লোকগুলোকে ধরে গুপ্তধন উদ্ধার করতে না পারি, সে বড় হতাশার ব্যাপার হবে ভাই। জোন্স বলল, আমরা আদৌ ঠিক লোকের পেছনে ছুটছি কিনা আমি তাই জানি না। তবে হ্যাঁ, যদি এরাই সেই লোক হয় তবে আমি বলবো আপনার প্ল্যানে দম আছে। কিন্তু মিস্টার হোমস, আপনার জায়গায় আমি থাকলে কিন্তু সোজা জেকবসন্স ইয়ার্ডে গিয়ে বসে থাকতাম ফোর্স নিয়ে। লোকগুলো এলেই ওদের হাতে নাতে ধরতাম। ওই ভুলটাই করবেন না।
স্মল কিন্তু যথেষ্ট ধূর্ত একটা লোক। আপনার মনে হয় সে কোনো খোঁজ খবর না নিয়ে লঞ্চ নিতে চলে আসবে? সামান্য কিছু সন্দেহ করলেই কিন্তু ও আরও সপ্তাহখানেকের জন্য গা ঢাকা দেবে। কিন্তু তুমি মর্ডেকাই স্মিথের পিছু নিয়ে ওদের ডেরাটা দেখে এলে না কেন? তাতে আমার গোটা দিনটা নষ্ট হয়ে যেত ওয়াটসন। আর তাছাড়া আমার মনে হয় না ওদের ঘাঁটি কোথায় সেটা স্মিথ আদৌ জানে। তার দরকার মদ আর টাকা, সেটা স্মল তাকে 2 হাত ভরে দিচ্ছে। সে আর অতিরিক্ত কৌতূহল কেন দেখাবে? স্মলের যখন যেমন দরকার ও স্মিথকে খবর পাঠিয়ে দেয়, ব্যাস। না ভাই, তুমি যেদিক দিয়েই ভাবো, আমার এই প্ল্যানটার থেকে ভালো কিছু হতে পারে বলে তো আমার মনে হয় না। কথা বলতে বলতেই দেখতে পাচ্ছিলাম টেমসের একটার পর একটা ব্রিজ পেরিয়ে ছুটছে আমাদের জলযান। সূর্যের শেষ রশ্মিটুকু মিলিয়ে যাচ্ছে সেন্ট পলসের ক্রুজটার ঠিক পিছনে। শহর ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা। টাওয়ারে যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে এসছে। সারের দিকে একসঙ্গে দাঁড়িয়ে থাকা অনেকগুলো মাস্তুলের দিকে ইঙ্গিত করলো হোমস। ওই হলো জেকবসন্স ইয়ার্ড। মিস্টার জোন্স, লঞ্চের গতি কমিয়ে দিতে বলুন। ওই জাহাজগুলোর পিছনে আপাতত আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে। হোমস পকেট থেকে একটা নাইট গ্লাস বের করে তীরের দিকে চাইল। আর ওই যে আমার পাহারাদার, কিন্তু না, কোনো সংকেত নেই এখনো। আমরা সকলেই দম বন্ধ করে অপেক্ষা করছি প্রায়। এমনকি জাহাজের বাকি লোকজন আর পুলিশেরা, যারা জানেনও না আমরা ঠিক কী করতে যাচ্ছি, তাদেরও বেশ উত্তেজিত মনে হলো। জোন্স বলল, আমরা একটু এগিয়ে যাই না স্রোতের দিকে? ওরা রওনা হলেই ধরা যাবে তাহলে। কিন্তু ওরা যদি স্রোতের দিকে না যায়? হ্যাঁ, তাই যাওয়া উচিত বটে, কিন্তু কোনো সম্ভাবনায় কিন্তু ফেলে দেওয়া যাবে না। বরং এখান থেকে ইয়ার্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে, অথচ ওরা আমাদের দেখতে পাবে না। আজকে আকাশ পরিষ্কার, আলোও যথেষ্ট আছে। না, এখান থেকে আমাদের আর নড়ে কাজ নেই ওয়াটসন। হোমসের গলার স্বরটা হঠাৎ কেমন যেন বদলে গেল। কত লোক বেরিয়ে আসছে দেখেছ গ্যাস লাইটের আলোয়? ইয়ার্ডে কাজ করেন সম্ভবত। ঠিক, নোংরা জামা কাপড় পরা কত সাধারণ সব লোক, অথচ এদের প্রত্যেকের মধ্যেই কিছু করে দেখানোর সম্ভাবনা আছেই। অথচ এদের দেখলে সে কথা বুঝতেই পারবে না। আমরা মানুষরা কি অদ্ভুত, তাই না ওয়াটসন? উইনবুড রিচের এই মানবজাতি সম্পর্কে দুর্দান্ত কিছু থিওরি আছে, জানো তো? উনি বলেছেন একজন একা মানুষকে তোমার কাছে রহস্যময় ঠেকতে পারে, কিন্তু তাকে যদি অনেকগুলো মানুষের অ্যাভারেজ ধরতে পারো, সেক্ষেত্রে তার ব্যাপারে একটা সঠিক ধারণা। এই রুমাল, ওয়াটসন দেখো একবার, সাদা রঙের ওই যে উঠছে বাতাসে, ওটা রুমালই তো। রুমাল, আর ওই ছেলেটাও তোমার দলেরই ছেলে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর ওই আমাদের অরোরা। উরি বাবা, কি সর্বনেশে স্পিড রে! ইঞ্জিনিয়ার, যত পারেন স্পিড তুলুন। ওই যে হলুদ আলোটা, ওটাকে ধাওয়া করুন। এ তো যে কোনো মুহূর্তে হাতের বাইরে বেরিয়ে যাবে মনে হচ্ছে। লঞ্চটা কখন ইয়ার থেকে বেরিয়ে আরও 2-3টে নৌকাকে কাটিয়ে বেরিয়ে গেছে আমরা খেয়ালও করতে পারিনি। সেই কারণেই বেশ কিছুটা পিছিয়ে পড়েছি আরোরার থেকে। স্রোতের মুখে যেন উড়ে চলেছে আরোরা, প্রতি মুহূর্তে স্পিড বেড়েই চলেছে তার। জোন্স মাথা নাড়লেন দুপাশে। ভয়ঙ্কর গতি, পেরে উঠবো কিনা কে জানে মিস্টার হোমস। পারতে আমাদের হবেই। আপনারা কয়লা ঢালতে থাকুন, যত পারেন কয়লা ঢালুন, যত পারেন। বোটে আগুন লেগে যাক তাই সই, কিন্তু ওই পোড়া বোটও যেন অরোরাকে ধরতে পারে। কুইক! দাঁতে দাঁত চেপে বলল হোমস। জাহাজের প্রতিটা মানুষ হোমসের কথা মতো যথাসাধ্য চেষ্টা করে চলেছেন। ইঞ্জিনগুলো তাদের সর্বশক্তি লাগিয়ে দিয়েছে। ফার্নেস দিয়ে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। ক্রুদ্ধ পশুর মতো শব্দ তুলে ছুটে চলেছে আমাদের বোট। তার আক্রমণে আমাদের দুপাশে ফুলে ফুলে গর্জে উঠছে নদীর শান্ত জল। বোটের বড় হলুদ লণ্ঠনের আলোয় দূরে ঝাপসাভাবে দেখা যাচ্ছে আরোরাকে। তার পেছন পেছন ছুটে চলা সাদা ফেনা স্তূপ আমাদের দিক নির্দেশ করে চলেছে ক্রমাগত। নৌকা, জাহাজ, বজ্রা
সব যেন চোখের নিমেষে সরে যাচ্ছে আমাদের দুপাশ দিয়ে। হোমস চিৎকার করে উঠল। শিকারের পিছনে মরিয়া হয়ে ছুটে চলা বাঘের মতো চেহারা হয়েছে ওর। আরো আরো কয়লা চাপান, আরো যত কয়লা আছে বোটে চাপিয়ে দিন, ধরতেই হবে লঞ্চটাকে। গো অন। জোনস আরোরার দিক থেকে চোখ না সরিয়েই বলে উঠলেন, খানিকটা গ্যাপ কভার হয়েছে মনে হচ্ছে মিস্টার হোমস। ঠিক তাই, আর কয়েকটা মিনিটের মধ্যেই ধরে ফেলতে পারবো। কিন্তু বিধি বাম, হঠাৎ করে কোনো কথা নেই, বার্তা নেই, পরস্পরের সঙ্গে বাঁধা তিনটে বজ্রা ঠিক আমাদের সামনে চলে এলো। কোনো রকমে সংঘর্ষ বাঁচানো গেল, কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই মাঝের দূরত্বটা 200 গজ বাড়িয়ে নিল আরোরা। আকাশে ঘনিয়ে আসা সন্ধ্যা এখন ধীরে ধীরে তারা ঢাকার রাতের রূপ নিচ্ছে। আমাদের সৌভাগ্য যে তার সত্ত্বেও সামনে আমরা এখনও দেখতে পাচ্ছি আরোরার অবয়বটাকে। আমাদের বোটের বয়লারের ওপর যতটা অত্যাচার করা সম্ভব ছিল করা হয়ে গেছে। নৌকার পাতলা খোলসটা কাঁপছে, বিশ্রী রকম শব্দ করে গোয়াচ্ছে, তবে স্পিডের কমতি নেই। ওয়েস্ট ইন্ডিয়া ডক পেরিয়ে আইল অফ ডগস ঘুরে এখন ডেপ্টফোর্ড রিচ বরাবর ছুটে চলেছি আমরা। আরোরার ঝাপসা অবয়ব স্পষ্ট হয়ে আসছে ধীরে ধীরে। জোনস আমাদের বোটের সার্চ লাইটটা ফেললেন আরোরার ওপর। ওখানে উপস্থিত মানুষগুলোকে দেখা যাচ্ছে এবার। একটা লোক লঞ্চের পিছন দিকে বসে, 2 হাঁটুর মাঝখানে কালো মতো কি একটা রাখা, তার ওপর ঝুঁকে পড়ে কিছু একটা করছে লোকটা। ওর পাশেও স্তূপ হয়ে পড়ে রয়েছে আরও কি সব। হালের চাকায় দাঁড়িয়ে একটা ছেলে, টকটকে লাল হয়ে যাওয়া ফার্নেসটাও দেখতে পাচ্ছি আমরা। কোদাল দিয়ে তার মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে প্রাণের দায়ে কয়লা ঢেলে চলেছে একটা লোক। ওটাই সম্ভবত মিস্টার স্মিথ। ওরা প্রথম থেকেই আন্দাজ করেছিল আমরা ওদের পিছু নিয়েছি। এখন তো আর সন্দেহের অবকাশও নেই। আমাদের বোট উন্মাদের মতো ছুটে চলেছে। গ্রিনিচে 2টো জলযানের মধ্যে গ্যাপ কমে গেল বেশ কিছুটা, তারপর ব্ল্যাকওয়েলে আরও কিছুটা। আর্মিতে থাকাকালীন বহু মহাদেশে বহু দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেছি, তবে আজকের টেমস নদীকে উথাল পাথাল করে দিয়ে 2টো জলযানের প্রাণপণ লড়াইয়ের উত্তেজনার কাছে সেগুলোকে আমি নিতান্ত ছেলে মানুষই মনে করছি। এক গজ করে আর ওরা এগিয়ে আসছে আমাদের দিকে। রাতের নিস্তব্ধতা চিরে গর্জন করতে থাকা মেশিনের শব্দটা স্পষ্ট কানে এসে লাগছে এখন। লঞ্চের পেছনে বসে থাকা লোকটার হাতের কাজ থামেনি। ওই অবস্থাতেও মাঝে মাঝে একবার করে দেখে নিচ্ছে 2টো লঞ্চের মাঝখানে দূরত্ব কতটা কমলো। আর বেশি দূর নয়। জোন চিৎকার করে ওদের থামতে বললেন। লাভ হলো না, আর ওরা এখনও ছুটে চলেছে একইভাবে। পেছনে আমাদের বোট, এক পাশে এখন বাকিং লেভেল, অন্য পাশে প্লাম স্ট্রিট জলাভূমি। বসে থাকা লোকটা উঠে দাঁড়ালো এবার, 2 হাত মুঠো বাঁকিয়ে চিৎকার করে অকথ্য কিছু গালাগালিতে ভূষিত করলো আমাদের। লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে ভালো রকম শক্তি ধরে, গলার স্বরটাও মানানসই রকমের ভারী। এখান থেকেই বোঝা যাচ্ছে ওর ডান থাইয়ের নিচে একটা কাঠের পা লাগানো। লোকটা আর একটানা চেঁচামেচির পরেই হঠাৎ খেয়াল করলাম ডেকের ওপর কি যেন নড়ে উঠল। আরেকটা লোক উঠে দাঁড়ালো। লোকটা একটা কৃষ্ণাঙ্গ বামন। এত বেটে লোক আমি কখনো দেখিনি। লোকটার মাথাটা শরীরের তুলনায় অনেকটাই বড়, অত্যন্ত কুৎসিত। মাথায় একরাশ এলোমেলো জট পাকানো চুল। ওর সারা গায়ে কম্বল ধরনের কিছু একটা জড়ানো, তাই মুখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এমন একটা মুখই যে কোনো মানুষের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। অতখানি পাশবিকতা আর হিংস্রতা একটা মুখে একই সঙ্গে থাকতে পারে, একে না দেখলে আমার বিশ্বাসই হতো না। লোকটার চোখ দুটোয় যেন আগুন জ্বলছে। মোটা ঠোঁট দুটোর মাঝখান থেকে উঁকি মারছে পরস্পরের ওপর চেপে বসা দাঁতের পাটি দুটো। হোমস নিচু গলায় বলল, লোকটার হাতের দিকে খেয়াল রেখো ওয়াটসন, হাত তুললেই গুলি চালাবে। আমরা এতক্ষণে আরোরার প্রায় ঘাড়ের ওপর গিয়ে উঠেছি। 2টো লোককেই স্পষ্ট দেখা যাচ্ছে এখন। শ্বেতাঙ্গটি এখনও গালিগালাজ করে চলেছে তারস্বরে। অপরজনের বিভৎস মুখটায় কোনো কথা নেই, শুধু আমাদের লণ্ঠনের আলোয় ওর চোখ দুটো দেখে মনে হচ্ছে দৃষ্টি দিয়েই ভস্ম করে দেবে আমাদের।
হঠাৎই লোকটার হাত দুটো মনে হলো নড়ে উঠল কম্বলের ভিতর। কম্বলের ভেতর থেকে বেরিয়ে এলো রুলারের সাইজের একটা ছোট্ট গোল কাঠের টুকরো। লোকটা সেটাকে দ্রুত হাতে নিজের দুই ঠোঁটের মাঝখানে পুরে নিল। একসঙ্গে আমাদের দুজনের পিস্তল গর্জে উঠল। লোকটা প্রচণ্ড জোরে কেশে উঠে দুটো হাত বাতাসে ছুঁড়ে একবার পাক খেয়ে গড়িয়ে পড়ে গেল টেমসের জলে। জলের ফেনার মধ্যে ওর চোখগুলো যেন দেখতে পেলাম একবার। তার তেজ এখনো এক ফোঁটাও কমেনি। ঠিক তখনই কাঠের পাওয়ালা লোকটা হালের ওপরে লাফিয়ে পড়ে সে তার মুখ দক্ষিণ তীরের দিকে ঘুরিয়ে দিল। আমাদের বোট প্রায় ঝাঁপ দিয়ে পড়ল আরোরাকে লক্ষ্য করে, কিন্তু মাত্র কয়েক ফিটের জন্য বেঁচে গেল লঞ্চটা। আমরাও সঙ্গে সঙ্গে আবার পিছু নিলাম ওর। তবে তার মধ্যেই পাড়ে পৌঁছে গেছে আরোরা। পাড়ের দিকটা পুরোপুরি জলা জমি। একরাশ জমা জলে বেশ কিছু জলজ উদ্ভিদ বেড়ে উঠেছে। সেখানে কাদামাটির মধ্যে প্রচণ্ড একটা শব্দ তুলে প্রায় থুবড়ে পড়ল আরোরা। কাঠের পাওয়ালা লোকটা ঝাঁপিয়ে পড়ল লঞ্চ থেকে, আর সঙ্গে সঙ্গে বিশ্বাসঘাতক কাঠের পাটা সম্পূর্ণভাবে ডুবে গেল কাদায়। লোকটা এবার না পারে এক পা এগোতে, না পারে পিছোতে। নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। সে যত নিষ্ফল আক্রোশে চেঁচায়, অন্য পায়ে ভর দিয়ে কাঠের পাটাকে তুলে আনার চেষ্টা করে, ততই ডুবে যেতে থাকে কাদায়। যতক্ষণে আমাদের বোট পাড়ে ভিড়ল, তার শরীরটা প্রায় অর্ধেক ডুবে গেছে। মাছ ধরার মতো করে তার দু কাঁধে দড়ি জড়িয়ে অবশেষে সেখান থেকে বের করে আনা হলো তাকে। স্মিথেরা বাবা ছেলে আরোরাতেই বসেছিল এতক্ষণ। জোন সাঁক দিতেই সুরসুর করে আমাদের বোটে চলে এলো। আরোরাকে আমাদের বোটের সঙ্গে বেঁধে নেওয়া হলো। আমরা সবাই দেখতে পেয়েছি আরোরার ডেকের ওপর পড়ে আছে একটা বড় লোহার সিন্দুক। ভারতীয় কারুকার্য তার গায়ে। ওই বাক্সেই তবে রয়েছে শোল্টোদের সেই গুপ্তধন। এতদিনে অবশেষে ঘুচল তার অভিশাপ। সিন্দুকের চাবিটা পাওয়া গেল না, তবে হাতে তুলে দেখলাম বেশ ভালো রকমের ভারী। আমরা সবাই মিলে ধরাধরি করে সিন্দুকটাকে আমাদের বোটের ছোট্ট কেবিনটায় এনে রাখলাম। বোট ছেড়ে দেওয়া হলো এবার। স্রোতের বিপরীতে সার্চ লাইট ফেলতে ফেলতে খুব ধীরে ধীরে এগোতে লাগলো সে। তবে সেই দ্বীপবাসী বিদেশিটির আর কোনো সন্ধান পাওয়া গেল না। নিজের সেই দ্বীপ থেকে কত দূরে অন্ধকার টেমসের জলের নিচে হয়তো চিরকালের মতোই বাধা পড়ে রইল তার দেহাবশেষ। এসবই ভাবছিলাম একা দাঁড়িয়ে। হোমসের হাতটা কাঁধে এসে পড়ল। আমি ফিরে তাকাতেই ও আমাদের বোটের খোলেন আমার কাঠের দরজাটার দিকে দেখালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গুলিটা ছুটতে কিন্তু বেশ দেরি হয়ে গেছিল ওয়াটসন, দুজনেরই। আমি প্রথমটা কিছু বুঝতে পারলাম না। তারপরেই আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি আর হোমস যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার পিছনেই কাঠের গায়ে একটা কাঁটা ফুটে রয়েছে। আর ওই কাঁটা আমরা খুব ভালোভাবে চিনি। অর্থাৎ ওটা লক্ষ্যভ্রষ্ট হয়ে আমাদের দুজনের ঠিক মাঝখান দিয়ে কাঠে গিয়ে বিঁধেছিল। হোমস আমার দিকে তাকিয়ে একবার কাঁধ ঝাঁকিয়ে হেসে সরে গেল ওখান থেকে। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম পাথরের মতো। মৃত্যু আমার এত কাছ থেকে ফিরে গেছে এটা ভাবতেই আমার রীতিমতো হাত পা কাঁপছে। না, এ কথা অন্তত আমার পাঠকদের কাছে স্বীকার করতে আমার বিন্দুমাত্র লজ্জা নেই। আমাদের বন্দী এখন চুপ করে বসে আছে ছোট্ট কেবিনটায়। তার ঠিক সামনেই পড়ে সেই গুপ্তধনের বাক্স, যেটার দখল পাওয়ার জন্য এত কাণ্ড ঘটিয়ে বসে আছে সে। লোকটার গায়ের রং রোদে ঝলসানো বাদামি, দু চোখে ঠান্ডা একটা দৃষ্টি। মেহগনি গাছের মতো শক্তপোক্ত শরীরটাকে ঢেকে দিয়েছে অসংখ্য বলিরেখা। রোদে জলে খেটে খাওয়া মানুষের চেহারা। চৌকো চিবুকে ফুটে ওঠা দৃঢ়তা স্পষ্ট বলে দিচ্ছে হাজার বিপদেও এ লোক নিজের জায়গা ছেড়ে নড়ে না। বয়স সম্ভবত 50-এর আশেপাশে। কালো চুলে ধূসর চিহ্ন লেগে রয়েছে। লোকটাকে কিন্তু কুদর্শন বলা চলে না।
তবে চিবুক আর ভুরুর গঠনটাই এমন যে রেগে গেলে মানুষটাকে রীতিমতো দানব মনে হয়। ও এখন বুকে মুখ ডুবিয়ে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে ওর সাধের বাক্সটার দিকে। হাতকড়া পরানো হাত দুটো পড়ে রয়েছে কোলের ওপর। ওর ভঙ্গিটা দেখে আমার মনে হলো লোকটা এখন রাগের চেয়ে কষ্ট বেশি পাচ্ছে। তখনই হঠাৎ ঠিক আমার দিকেই চোখ তুলে তাকালো। একবারের জন্য মনে হলো ওর চোখ দুটো যেন হেসে উঠল, যদিও এই হাসিটার কোনো অর্থ খুঁজে পেলাম না। ও চোখ সরিয়ে নিল আবার। ততক্ষণে একটা সিগার ধরিয়ে ফেলেছে হোমস। বেশ নরম গলাতেই বলে উঠল, জনাথন স্মল। শেষটা এইভাবে হোক সত্যি আমার ইচ্ছে ছিল না। খুব স্বাভাবিক গলায় উত্তর দিল স্মল। আমারও। আমায় আপনারা আমার কাজটাই শেষ করতে দেবেন না এ আমি ভাবতে পারিনি। ও ভালো কথা, আপনারা জিজ্ঞাসা করার আগেই আমি বলে দিই, মিস্টার বার্থোলোমিও শোল্টোকে কিন্তু আমি মারিনি। ওই শয়তান বামন টোঙা আমার চোখের পলক পড়তে না পড়তেই শয়তানটা একটা কাঁটা ছুঁড়ে মারল মিস্টার শোল্টোর দিকে। বিশ্বাস করুন, ও এমন করে বসবে আমি স্বপ্নেও ভাবিনি। আমার সত্যি খুব খারাপ লেগেছিল ওই মানুষটার জন্য। ওই টোঙাকে দড়ি দিয়ে পিটিয়েছিলাম ওখানেই, জানেন। কিন্তু তাতে তো শুধু আমার গায়ের ঝালই মিটল, মানুষটাকে তো আর বাঁচাতে পারলাম না। নাও সিগার নাও একটা, আর একটু ব্র্যান্ডিও নাও। ভিজে তো পুরো একসা হয়ে আছো। বেশ, এবার বলো তো, তোমার ধারণাটা হলো কি করে যে মিস্টার শোল্টোকে খুন না করেই তোমার সঙ্গে ওই ঘরে ঢুকে যাবে, আর উনি সেখানে বসে বসে তোমাকে দড়ি বেয়ে ঘরে ঢুকতে দেখবেন? আপনি পুরো ব্যাপারটাই একেবারে ছবির মতো দেখে ফেলেছেন। না স্যার, আসলে কি জানেন, আমি ভাবতে পারিনি তখন ঘরে কেউ থাকবে। এত দিন ধরে মিস্টার শোল্টো রুটিন ফলো করছি আমি জানতাম ওটা ওর সাপারের টাইম। সেদিনই যে উনি ঘর ছেড়ে নড়বেন না সেটা যদি আমি জানতাম। স্যার, মিস্টার শোল্টোর বাপ ওই বুড়ো মেজরকে পেলে ওকে আমি নিজের হাতে টুকরো টুকরো করে কাটতাম। ওই শয়তানটার প্রাণের দামেই এই সিগারেটের ছাইয়ের চেয়েও কম ছিল আমার কাছে। কিন্তু ওই লোকটার জায়গায় ওর ছেলেকে মারব, এমন দুর্বুদ্ধিও কখনো আমার মাথায় আসেনি। তুমি এখন স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার অ্যাথলনি জোনসের চার্জে রয়েছ। উনি আমাদের কথা দিয়েছেন আমায় তোমার সাথে কথা বলার একটু সময় দেবেন। পুরো বিষয়টা তখন আমায় খুলে বলো, কিছু বাদ না দিয়ে। তোমার তাতে উপকারী হবে। তুমি ঘরে ঢোকার আগেই যে বিষের ক্রিয়ায় মিস্টার শোল্টো মারা গেছেন, এটা প্রমাণ করা খুব শক্ত হবে না। ঠিক সেটাই হয়েছিল স্যার। আমি জানলা পেরিয়ে ঘরে ঢুকে দেখলাম লোকটা কাঁধের ওপর মাথা ঝুঁকিয়ে আমার দিকে তাকিয়ে ওইভাবে হাসছে। ওরকম ঘাবড়ে আমি আমার ইহজীবনে যাইনি। টোঙাকে সেদিন আমি মারতে মারতে মেরেই ফেলতাম। নেহাত হতভাগাটা হাত ছাড়িয়ে পালালো, তাই ওই পালাতে গিয়েই তো ও ওখানে ওর অস্ত্রটার কাঁটাগুলোকে ফেলে এলো। আর তাই দেখে আপনারা আমাদের পিছু নিলেন। যদিও আপনাদের কাজটা খুব একটা সোজা ছিল না এ আমি মানছি। আপনাদের ওপরে আমার কোনো রাগ নেই স্যার। আমার রাগটা না শুধু আমার এই কপালের ওপর। ওই 5 লাখ স্টার্লিংয়ের অর্ধেক তো হিসেব মতন আমার পাওয়ার কথা বলুন। সে আমার জীবনটাই অর্ধেকটা আন্দামানে কেটে গেল, বাকি অর্ধেক কাটবে ডাটমুড়ে, সশ্রম কারাদণ্ড। যেদিন থেকে ওই আগ্রা ট্রেজারের সঙ্গে আমার জীবনটা জড়িয়ে গেল, ওই আহমেদ বলে ব্যবসায়ীটার দিকে আমার নজর পড়ল, সেদিন থেকে ওই ট্রেজারের অভিশাপ লাগলো আমার ওপর। ওগুলো কখনো কারো ভালো করে না স্যার। দেখুন না, আমাকে দেখুন, মেজর শোল্টোকে দেখুন, সারা জীবন খালি ভয় পেয়ে আর গিল্ট ফিল করে করে কাটিয়ে দিল, আর আমি কাটালাম বেগার খাটতে খাটতে। স্মল বোধহয় আরও কিছু বলতো, কিন্তু তখনই কেবিনের দরজা দিয়ে জোন্স গলা বাড়ালেন। বাবা, আপনারা তো দেখছি জমিয়ে আড্ডা মারছেন। দিন দেখি ফ্লাক্সটা।
আমারও এক চুমুক ব্র্যান্ডির বড় প্রয়োজন। মিস্টার হোমস, অনেক অনেক অভিনন্দন আপনাকে, এবং অবশ্যই আমাকেও। একটাই অফসোস থেকে গেল, ওই বেঁটে লোকটাকে জ্যান্ত ধরতে পারলাম না। যাক, কি আর করা। মিস্টার হোমস, আমি কিন্তু স্বীকার করছি, আজকে আপনি না থাকলে অরোরাকে ধরা সম্ভব হতো না। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তবে অরোরার স্পিড যে ওরকম দুর্ধর্ষ, সেটা আমিও আন্দাজ করতে পারিনি। হ্যাঁ, স্মিথও তাই বলল। নদীতে যে কটা সব থেকে দ্রুতগামী লঞ্চ চলে, ওর অরোরা তার মধ্যে একটা। আবার বলে ওর সঙ্গে ইঞ্জিনে হেল্প করার মতো আরেকটা লোক থাকলে আমরা নাকি 7 জন্মে ওর নাগাল পেতাম না। তবে লোকটা বারবার বলছে নরুরে কি হয়েছে ও তার বিন্দু বিসর্গ জানে না। ও সত্যি জানে না, একটা বর্ণ জানে না। আপনারা বিশ্বাস করুন আমাকে, ওর লঞ্চটার খুব ভালো স্পিড আমি শুনেছিলাম। আমরা কিচ্ছু বলিনি ওকে, শুধু টাকা ঢেলে গেছিলাম ওর পেছনে। ও শুধু জানতো ও যদি আমাদের গ্রেভসেন্ড থেকে এসমেরাল্ডা মানে আমাদের ব্রাজিল যাওয়ার জাহাজটায় ঠিকঠাকভাবে তুলে দিতে পারে, আমরা ওকে রাজা করে দিতে পারি। বেশ, স্মিথ যদি অন্যায় না করে থাকে ওর কোনো শাস্তি হবে না। আমরা যত তাড়াতাড়ি অপরাধীদের পাকড়াও করি, শাস্তিটা অত তাড়াতাড়ি হয় না। এতক্ষণে জোন্সকে ওর পরিচিত মূর্তিতে দেখতে পেয়ে আমার বেশ মজাই লাগলো। আবার সেই সব ক্রেডিট নিজের দখলে নেওয়া লোকটা ফিরে এসছে। হোমসের ঠোঁটের কোণে হাসির ছোঁয়া দেখে বুঝলাম বিষয়টা ওরও কান এড়ায়নি। জোন্স এবার কাজের কথা এলেন। আমরা খানিকক্ষণের মধ্যেই ভক্সহল ব্রিজে পৌঁছে যাব। ডক্টর ওয়াটসন, আপনাকে ট্রেজার বক্স সমেত ওখানেই নামিয়ে দেওয়া হবে। মানে কি রিস্ক নিয়ে এই পুরোপুরি বেআইনি কাজটা আমি করছি সে আমিই জানি, কিন্তু মিস্টার হোমসকে কথা যখন দিয়েছি সে কথা আমি রাখব। তবে হ্যাঁ, আপনার সঙ্গে আমার একজন ইন্সপেক্টর যাবেন। ওরকম দামি একটা জিনিস, বুঝতেই পারছেন। আপনি গাড়িতে যাবেন তো? হ্যাঁ, গাড়িতে। এবার সমস্যাটা হচ্ছে বাক্সটার চাবি নেই। একবারে যে সব দেখে নেব সে উপায়ও নেই, আপনাকেই গিয়ে ভাঙতে হবে বাক্সটা। এই যে চাবিটা কোথায়? জলের নিচে। আগের মতোই স্বাভাবিক গলায় উত্তর দিল স্মল। বুঝলাম, মানে ঝামেলার উপর ঝামেলা বাড়াতে পারলে এর আর কিছু চায় না। এরকম ছেলে মানুষের কোনো দরকার ছিল? যাই হোক ডক্টর, আপনার ওপর ভরসা করে আমি কি দায়িত্ব ছাড়ছি সে আশা করি আপনাকে বলে বোঝাতে হবে না। আপনি বেরিয়ে পড়ুন, কাজ সেরে সোজা আপনাদের বেকার স্ট্রিটের বাড়িতে চলে যাবেন। আপনি ফিরলে তারপরে পুলিশ স্টেশনে যাব আমরা। ওরা আমাকে ভারী লোহার বাক্সটা আর একজন ভালো মানুষ কোচের ইন্সপেক্টর সমেত ভক্সহলে নামিয়ে দিলেন। সেখান থেকে মিসেস ফরেস্টারের বাড়ি গাড়িতে মিনিট 15 লাগে মাত্র। এত রাতে ভিজিটার দেখে বাড়ির সহকারীরা অবাকই হলেন বেশ। ওদের কাছেই শুনলাম মিসেস ফরেস্টার বাড়ি নেই, ফিরতে নাকি রাত হবে। তবে মিস মস্টন আছেন বসার ঘরে। ইন্সপেক্টরকে গাড়িতে বসিয়ে রেখে বাক্সটা নিয়ে এগোলাম আমি। মিস মস্টন বসেছিলেন খোলা জানলার পাশে একটা বাস্কেট চেয়ারে। পরনে লাল সাদায় মেশানো একটা পোশাক। ল্যাম্পের মায়াবী আলো খেলা করে যাচ্ছে ওর মায়ামাখা মুখটায়, আর তাকে ঘিরে রাখা একরাশ রেশমি চুলে। একটা হাত চেয়ারের সাইড রেস্টে রাখা। মানুষটা যেন বিষাদের প্রতিমূর্তি আজ। আমার পায়ের আওয়াজে একটু চমকে তাকালেন তিনি। তারপরে যেন বিস্ময়ে আনন্দে লালচে রং লাগলো তার ফ্যাকাশে গাল দুটোয়। আপনি? আমি গাড়ির আওয়াজ পেয়েছিলাম, তারপর ভাবলাম মিসেস ফরেস্টার তাড়াতাড়ি ফিরে এলেন হয়তো। আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। তারপর বলুন, কি খবর এনেছেন আমার জন্য? খবরের থেকেও অনেক বেশি কিছু এনেছি। আবার সেই দশমণি পাথরটা চেপে বসেছে আমার বুকের ওপর। তা সত্ত্বেও পাশের টেবিলে হাতের বাক্সটা নামিয়ে রেখে জোর করে মুখে হাসি টানলাম। দেখুন তো এরপর আর কোনো খবর লাগে কিনা। সারা জীবনে সৌভাগ্য এনেছি আপনার জন্য। মিস মস্টন বাক্সটার দিকে তাকালেন একবার, তারপর খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই তবে সেই ট্রেজার? ইয়েস, দ্য গ্রেট আগ্রা ট্রেজার।
অর্ধেক আপনার, অর্ধেক মিস্টার থেডিয়াস শোল্টর। দুজনের ভাগেই 2 লাখ করে পড়ছে ধরুন। অর্থাৎ প্রতি বছর আপনার হাতে আসছে 10,000 পাউন্ড। মিস মস্টন, আপনি ভাবতে পারছেন আজ থেকে এই ইংল্যান্ড শহরে আপনার মতো ধনী মানুষ আর বেশি কেউ থাকবে না। বিষয়টা ঠিক কতটা গর্বের, কতটা আনন্দের আপনি আন্দাজ করতে পারছেন? আচ্ছা, আমি কি এই নকল আনন্দের অভিনয় করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলছি? মিস মস্টন কি ধরে ফেলেছেন আমি ওকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি না? একবার ভুরু তুলে আমার দিকে তাকালেন তিনি। বড় মর্মভেদী তার দৃষ্টি। তারপর বললেন, আজ যদি এহেন সৌভাগ্য আমার হয়েই থাকে, তার কৃতিত্ব কিন্তু আপনার। আমার? না না, এ কি বলছেন? কৃতিত্ব যদি কাউকে দিতেই হয়, সেটা আমার বন্ধু শার্লক হোমসকে দেবেন। 7 জন্ম তপস্যা করলেও এই ট্রেজা হোমসের মতো জিনিয়াস ছাড়া কেউ খুঁজে বার করতে পারত না। শেষ অবধি তো সব হাতছাড়াই হতে বসেছিল। ও না থাকলে যে কি হতো। আপনি বসুন না ডক্টর ওয়াটসন, আমায় বলুন কি কি করলেন আপনারা? ওর সঙ্গে শেষ দেখা হওয়ার পর থেকে যা যা ঘটেছে আমি ওকে সবই খুলে বললাম। হোমসের ছদ্মবেশ, আর ওর আর খোঁজ পাওয়া, অ্যাথেলনি জোনসের আমাদের বাড়িতে আসা, আমাদের সন্ধ্যের অ্যাডভেঞ্চার, টেমসের জল তোলপাড় করে আর ওর আর পিছু নেওয়া। মিস মস্টন সব বড় বড় চোখ করে অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনলেন। যখন একটুর জন্য আমাদের মিস করা কাঁটাটার কথা বললাম, তখন ওর মুখ চোখ সাদা হয়ে এলো রীতিমতো। আমার তো ভয় করছিল উনি না জ্ঞান হারান। আমি তাড়াতাড়ি একটু জল এনে দিলাম ওকে। সেটুকু খেয়ে একটু হাসলেন উনি। আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। শুধু আমার জন্য আপনাদের মতো বন্ধুদের কি বিপদে পড়তে হলো এই ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে আমার। আহা, আপনি বাদ দিন তো ওসব। দেখুন, এখন তো সব ঠিক আছে, তাই না? যাক, আর এসব ভুলভাল গল্প করে আপনার মাথা খাবো না। আমারই দোষ। তার থেকে আমরা এবার ভালো কিছু নিয়ে কথা বলি। ওই যে আপনার ট্রেজার, ওর থেকে ভালো এখানে কি আছে বলুন তো? আমি বাক্সটা সাথে করেই নিয়ে এলাম। মনে হলো আপনি খুশি হবেন। হ্যাঁ, খুব খুশি হয়েছি আমি, বললেন মিস মস্টন। যদিও ওর কণ্ঠে সামান্যতম উৎসাহও খুঁজে পেলাম না আমি। আমি যে এত কষ্ট করে ওর জন্য বাক্সটা এত দূর বয়ে এনেছি, সেই সম্মান জানাতেই যেন মুখের কথাটুকু শুধু বললেন। আর ঠিক সেই কারণেই যেন বাক্সটার ওপর ঝুঁকে পড়লেন তিনি। কি সুন্দর দেখতে বাক্সটা, ইন্ডিয়ান ডিজাইন না? হ্যাঁ, বেনারসের মেটাল ওয়ার্ক। আর কি ভারী। দুহাতে বাক্সটাকে তুলতে চেষ্টা করলেন মিস মস্টন। বাক্সটার নিজেরই বেশ ভালো রকম দাম আছে। চাবিটা কোথায়? আর বলবেন না, ওই স্মল লোকটা ওটা নদীতে ফেলে দিয়েছে। আচ্ছা, আপনার বাড়িতে ছোট শাবল জাতীয় কিছু আছে? বাক্সে তালা লাগানোর জায়গাটা বেশ বড় আর ভারী। ওপরে একটা বুদ্ধ মূর্তি খোদাই করা। ছোট্ট শাবলটা দিয়ে ওটার নিচে চার দিতেই ঘটাং করে খুলে ওপরের দিকে ছিটকে পড়ল সেটা। কাঁপা কাঁপা হাতে ডালাটা তুলে চমকে পিছনে সরে এলাম আমি আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এটা কিভাবে সম্ভব? মিস মস্টন একেবারে বিস্মিত চোখে আমার দিকে তাকালেন, তারপর বাক্সটার দিকে। বাক্সটা ফাঁকা, অন্তঃসার শূন্য। শেষ হলো স্ক্যাটার থটসের শার্লক সিরিজের প্রথম উপন্যাস দ্য সাইন অফ ফোরের 4র্থ পর্ব। কিন্তু এত যে ধনরত্নের গল্প শুনলাম, কোথায় গেল বলুন তো সব? কি ছিল আদৌ ওই বাক্সে? জোনাথন স্মল কেন নিজেকে ওই বাক্সের অধিকারী বলে দাবি করেন? কোন সূত্রেই বা মেজর শোল্টো আর ক্যাপ্টেন মর্স্টনের সঙ্গে শত্রুতা তার? সব প্রশ্নের উত্তর নিয়ে খুব শিগগিরই আসছে
দ্য সাইন অফ ফোরের পঞ্চম তথা অন্তিম পর্ব। ইংল্যান্ড ছেড়ে প্রেক্ষাপট বেশ কিছুটা সরে আসতে চলেছে সিপাহী বিদ্রোহের আগুনে উত্তপ্ত ভারতবর্ষের দিকে, বেকার স্ট্রিট ছেড়ে আগ্রা ফোর্টের দিকে। আজকের পর্বে শার্লক হোমসের ভূমিকায় ছিলেন শীর্ষেন্দু ভৌমিক, গল্প পাঠ ও ডক্টর ওয়াটসনের চরিত্রে আমি অর্ণব, জোনাথন স্মলের চরিত্রে শুভম, অ্যাথেলনি জোনসের চরিত্রে সৌভিক, মেরি মস্টনের চরিত্রে অস্মিতা, মিসেস ফরেস্টারের চরিত্রে উষসী, মিসেস হাডসনের চরিত্রে অর্পিতা এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ভেল অফ টেলস চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিককে ও বং শর্ট চ্যানেলের পক্ষ থেকে শুভম চৌধুরীকে। অসংখ্য ধন্যবাদ ওদের এই নিবেদনে আমাদের পাশে থাকার জন্য। চ্যানেল দুটির লিংক পাবেন ডেসক্রিপশন বক্সে। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।